আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের স্নাইপার দ্বিতীয় খণ্ড। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 2007 সাল। পার্ট 7। না, এরিক জবাব দিল, আমি এখন আর এজেন্ট নই। ক্যাবটাকে খবর দিয়ে তুমিই আনাতে পারো। ঠিক আছে, চলো ঝামেলা শেষ করি। আমাকে আবার তাড়াতাড়ি অফিসে ফিরতে হবে। কোম্পানির অফিসে গিয়ে ঢুকলো ওরা। ডিসপ্যাচারকে নিজের আইডি দেখালো লিসা। বলল, আমি এজেন্ট লিসা ক্র্যামার, FBI। আপনাদের এখানে রনি ডোমিঙ্গুয়েজ নামে কোনো ড্রাইভার আছে? আছে। ডিসপ্যাচারকে বোকা বোকা দেখালো। কেন, কি করেছে সে? সেটা দিয়ে আপনার দরকার কি? সে আর তার ট্যাক্সি এখন কোথায় তাই বলুন। শিপ চলছে, সে তো বাইরে। ডেকে পাঠান কুইক। রেডিওতে যোগাযোগ করলো ডেসপাসার। রনি ডোমিঙ্গোজকে দ্রুত ফিরে আসতে বলল। রিয়াকশনটা আরও তাড়াতাড়ি হলো। মিনিট 10-এর মধ্যে চলে এলো ট্যাক্সিটা। কাছাকাছি ছিল, খবর পেয়ে দেরি করেনি। গাড়ি থেকে নামলো মাঝ বয়সী রনি। তার সঙ্গে লিসাকে পরিচয় করিয়ে দিল ডিসপ্যাচার। কি ব্যাপার বলুন তো? বিস্মিত গলায় জানতে চাইল রনি। কিছুদিন আগে একজন প্যাসেঞ্জার উঠেছিল আপনার ক্যাবে, বলল লিসা। বিদেশি, ল্যাটিন আমেরিকান। এয়ারপোর্ট থেকে পাম কোর্ট মোটেলে গিয়েছিল, মনে পড়ে? হাত পাকুর লোকটার কথা বলছেন? ব্রু কোচকাল রনি। প্রথমে বলল ফেডারেল বিল্ডিং যাবে, খানিক পরেই মত পাল্টালো। বলল কোনো একটা মোটেল নিয়ে যেতে। পাগলের মতো আচরণ করছিল, অকারণেই ভয় পাচ্ছিল। ভাড়া না দিয়ে নেমে যাচ্ছিল আরেকটু হলে। মনে হচ্ছে সেই। সে তো অনেক দিন হয়েছে। এখন কি চান? লোকটা কিছু ফেলে গিয়েছিল আপনার ক্যাবে, লাগেজ বা অন্য কিছু? না তো। কেন, কমপ্লেন করেছে? ঠিক তা না, তবে ব্যাপারটা ইম্পর্টেন্ট। রেখে গিয়েছিল কিছু? না, পেলে নিশ্চয় দিয়ে আসতাম। ঠিক মতো ভেবে বলুন। লিসা চাপ দিল। দেখুন ম্যাডাম, রনির মনে হলো আতে ঘা লেগেছে। আমি আর যাই হই চোর নই। অন্যের জিনিস নেবার অভ্যেস নেই আমার। কেউ কিছু ফেলে গেলে সেটা ঠিকঠাক ফেরত দিই। মালিককে বাই চান্স না পেলে জমা দিই কোম্পানির লস্ট অ্যান্ড ফাউন্ড ডিপার্টমেন্টে। কথাটা ঠিক। ডিসপ্যাচার তরফদারি করল। রনি খুবই সৎ। প্রায় 20 বছর ধরে আছে আমাদের সঙ্গে, কখনো অভিযোগ পাওয়া যায়নি। আপনাকে সন্দেহ করার জন্য দুঃখিত। এবার মুখ খুলল এরিক। তবে আমাদের দৃঢ় বিশ্বাস ক্যাবটাতে কিছু একটা রেখে গেছে লোকটা। হতে পারে সেটা আপনার অজান্তে। লুকিয়ে রেখেছে বলছেন? রনি ভ্রু কোঁচকালো। মাথা ঝাঁকালো এরিক। অসম্ভব, ক্যাবের ভিতর লুকানোর কোনো জায়গাই নেই। আমি একটু দেখতে পারি? অনুমতি চাইল এরিক। দেখুন, যত খুশি। ধন্যবাদ জানিয়ে ক্যাবের দিকে এগিয়ে গেল এরিক। দরজা খুলে উঠে বসলো প্যাসেঞ্জার সিটে। হাতড়ে হাতড়ে পরখ করতে লাগলো ভিতরটা। গাড়িটা 1987 মডেলের ফোর্ড ফেয়ারল্যান্ড। বেশ পুরনো হলেও ভালো মেনটেন করা হয়। কিছুক্ষণ সময় ব্যয় হলো তল্লাশিতে, কিন্তু পাওয়া গেল না কিছু। হতাশ হয়ে বেরিয়ে আসতে যাবে এমন সময় কিছু একটা মাথায় খেলল এরিকের। পেছনের ছিটের খাড়া আর শোয়ানো গদি দুটোর সংযোগস্থলের মধ্য দিয়ে হাত ঢুকে দিল। ফাঁকা একটা জায়গার মতো আছে মনে হলো ওখানে। চেসিস আর গদির গ্যাপের সৃষ্টি হয়েছে। গদিগুলোর ফাঁক গুলিয়ে কিছু একটা ঢুকিয়ে রাখা সম্ভব সেখানে। ক্যাব থেকে নামলো এরিক। দরজা খোলা রেখে প্রথমে টান দিয়ে তুলে ফেললো বসার গদিটা। দেখে আতকে উঠল রনি ডমিঙ্গুয়েজ। বলল, করছেন কি? ওকে কাজ করতে দিন। লিসা তাকে থামালো। প্রয়োজনে ক্ষতিপূরণ দেওয়া হবে আপনাকে। প্যাসেঞ্জার সিটের পেছনটা নিয়ে এবার মেতেছে এরিক। ক্যাবের ভেতরে শরীরের অর্ধেকটা ঢুকিয়ে সর্বশক্তিতে টানছে ওটা সামনের দিকে। প্রথমে কিছুক্ষণ আপত্তি জানালো, শেষ পর্যন্ত হার মানল পুরানো ঝংদারা কবজা। বিশ্রী আওয়াজ তুলে বেক ক্রেসটা সামনে ঝুঁকলো। ফাঁকা জায়গাটা উন্মুক্ত হয়ে গেছে। উকি দিয়ে একটা ব্রাউন পেপারের বড় খাম দেখতে পেল এরিক। সাবধানে হাত ঢুকিয়ে বের করে আনলো সেটা।
খামটা বিশেষত্বহীন, উপরে কালো কালিতে হাতে লেখা স্পেশাল এজেন্ট এরিক স্টানের জন্য। ভেতরে কাগজপত্রে ভর্তি, মৌটা একটা ফাইল হোল্ডার আর একটা ভিডিও ক্যাসেট পাওয়া গেল। ও মাই গড, বলে উঠল রনি ডোমিঙ্গুয়েজ। বৃহস্পতিবার ভোর 6টায় বিছানা ছাড়ল রানা। সময় নিয়ে দাড়ি কামালো, তারপর শাওয়ার সারল। সার্ভেইলেন্স টিমের অপারেটররা সারাক্ষণই ডাইরেকশনাল বুম তাক করে রেখেছে ওর রুমের দিকে, কিন্তু তাতে পানি পড়ার আওয়াজ ছাড়া আর কিছু শুনতে পেল না। রানার কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে না সে আদৌ কোনো বিপদের আশঙ্কা করছে, বরং নিস্তরঙ্গ নিত্যনৈমিত্তিক আরেকটা দিনের জন্য মানুষ যেভাবে প্রস্তুতি নেয় সেভাবেই সকালটা শুরু করেছে সে। কাজের মধ্যে কোনো তাড়া বা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে না। গতকাল রাতে ভাড়া করা একটা গাড়ি নিয়ে ভার্জিনিয়া সীমান্তের ড্যানভিলে পৌঁছেছে ও সস্তা দরের একটা হোটেলের কামরা ভাড়া করে রাতটা পার করেছে। সকাল 7:30 রুম থেকে বের হলো রানা। রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট করতে বসলো। ডিম টোস্ট আর কমলা জুস এনে দিল ওয়েস্ট্রেস। অর্ডার দিয়ে 1 কপি ড্যানভিল কুরিয়ার আনালো। খেতে খেতে চোখ বোলাতে লাগলো পত্রিকার পাতা। 40 মিনিট ধরে আয়েশ করে রাস্তা সারলো রানা। খালি প্লেট নিয়ে ওয়েস্ট্রেস এলে কফি চাইল। এই লোকটাকে 5400-এর মাধ্যমে ওর প্রতিটা কথা শুনছে সার্ভেলেন্সে ব্যস্ত 2 অপারেটর। ক্রিম সুগার দেব, জানতে চাইল মেয়েটা। না, একদম ব্ল্যাক। মাথা ঝাঁকিয়ে চলে গেল মেয়েটা। পরপর 2 কাপ কফি খেলো রানা। তারপর রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে লবিতে এলো। কাউন্টারে চেক আউট করে বেরিয়ে এলো হোটেল থেকে। ততক্ষণে 8:30 বেজে গেছে। পার্কিং লটে গিয়ে গাড়ির ট্যাঙ্কে ব্যাগটা রেখে লম্বা করে শ্বাস নিল। দিনটা চমৎকার। আকাশে কোনো মেঘ নেই, ঝলমলে রোদ চারপাশটা দারুণভাবে আলোকিত করে রেখেছে। বাতাসটাও নির্মল। সীমান্তের এসব মফস্বল এলাকায় পরিবেশকে কলুষিত করার মনুষ্যসৃষ্ট নিয়ামকগুলো নেই। ড্রাইভিং সিটে চড়ে বসল রানা। স্টার্ট দিয়ে বেরিয়ে গেল পার্কিং লট থেকে। ব্র্যাভো 6, দিস ইজ ব্র্যাভো 4, রিপোর্ট দিল সার্ভেলেন্স টিম লিডার। প্যাকেজ রওনা হয়েছে। আই রিপিট, প্যাকেজ রওনা দিয়েছে। এয়ারফিল্ডের অপারেশন শ্যাকে বসে মেসেজটা রিসিভ করলো কর্নেল অলডেন। চোখ পিটিয়ে তাকালো সামান্য দূরে ল্যান্ড করে থাকা 4টে হুই হেলিকপ্টার দিকে। আপাতমস্তক কালো রং করা হয়েছে সেগুলোর। কোনো আইডেন্টিফিকেশন মার্ক রাখা হয়নি। জেনারেল রামিরেজ, আপনার সার্জেন্টদের বলুন প্রথম 4টে স্কোয়াডকে এখনই কপ্টারে তুলে ফেলতে, বলল কর্নেল। পাশে বসা ল্যাটিন সেনানায়কের মুখে হাসি দেখা গেল। বলল, কুত্তাটা তাহলে ফাঁদে পা দিচ্ছে। হ্যাঁ, সময় নষ্ট না করে যা বলছি করুন, আমাদের তৈরি থাকতে হবে। পেছন দিকে ফিরে স্প্যানিশ ভাষায় চিৎকার করে আদেশ দিল জেনারেল। কয়েক সেকেন্ডের মধ্যেই কাজে পরিণত হলো তা। সৈনিকদের 4টে গ্রুপ মার্চ করে উঠে পড়ল পূর্ব নির্ধারিত 4টে হুইতে। তারা সবাই ভারী অস্ত্র শস্ত্রে সজ্জিত। মুখে ক্যামোফ্লাজ পেইন্ট মেখেছে, চেহারাগুলো তাই ভীতিকর কালো দেখাচ্ছে। কোমরের ওয়েব বেল্টে হাতের অ্যাসল্ট ওয়েপনের জন্য যথেষ্ট পরিমাণ অ্যামুনিশন আছে। তারপরও সবার পিঠে বাড়তি অ্যামুনিশনের হ্যাভারস্যাক। সৈনিকদের লোডিং শেষ হলে মৃদু গুঞ্জনের সঙ্গে জ্যান্ত হয়ে উঠল কপ্টারের ইঞ্জিন। রোটরের শব্দে ধীরে ধীরে বাড়তে থাকলো। ঘূর্ণায়মান পাকা ঝাপটায় উঠতে থাকলো ধুলোবালি। যুদ্ধের জন্য চমৎকার একটা দিন, খুশি খুশি বলায় বলল রামিরেজ। আমার ছেলেরা তো মুখে রয়েছে, ওরা আজ আমার মুখ রক্ষা করবে, দেখবেন আপনি। সমস্ত ঝামেলার ঝড় আজই শেষ হতে চলেছে, আমি সেটা নিজের ভেতরে স্পষ্ট অনুভব করছি। প্রত্যুত্তরে কিছু না বলে মাথা ঝাঁকালো অলডেন। ঘড়ি দেখলো 8 ঘন্টার মতো লাগবে রানার রেঞ্জে পৌঁছতে। টমাস ফাউলারকে ফোন করলো কর্নেল। হ্যালো মিস্টার ফাউলার, রানা রওনা হয়েছে 8 ঘন্টা। ঠিক আছে, আপনি কেমন বোধ করছেন? চমৎকার। আপনাদের প্রস্তুতি কেমন? আমরা সম্পূর্ণ রেডি, আপনি নিশ্চিত থাকুন।
রিপোর্ট বলছে রানা কোনো রকম বিপদের আশঙ্কা করছে না। গুড, ফাউলার বলল। আমি তার সাথে দেখা করার জন্য উৎসুক হয়ে আছি। উৎসাহে ইতি টানুন মিস্টার। লোকটা ডেঞ্জারাস। বাড়িতে ঢোকা মাত্র সিগন্যাল দেবেন। 2 মিনিটের মধ্যে প্রথম 32 জন সৈনিক পৌঁছে যাবে। 15 মিনিটের মধ্যে বাকিরাও। আমরাই ওকে সামলাবো। সাবধান, রানাকে নিয়ে খেলতে যাবেন না। বুঝতে পেরেছি। রেন্সের এন্ট্রান্সের 1 মাইল দূরে একটা পাহাড়ের মাথায় বসানো হয়েছে অবজারভেশন পোস্ট। ডালের গায়ে 4 ফুট একটা গর্ত কেটে রেখে দেওয়া হয়েছে ক্যামোফ্ল্যাজ। টেডি মার্কাস নামে র্যাম 9-এর অল্প বয়সী একজন অপারেটরকে রাখা হয়েছে সেখানে। ডালপালার পাক দিয়ে হদটার উপর নজর রাখছে সে। চোখে ধরা আছে স্যালেস্ট্রন 8 নামে একটা 8 ইঞ্চি লম্বা সার্ভেলেন্স টেলিস্কোপ। অত্যাধুনিক নিখুঁত একটা যন্ত্র। 43 পাউন্ড ওজনের স্মিথ ক্যাসেগ্রেইন অপটিক্স আছে এটা। 480 গুণ বড় করে দেখাতে পারে যে কোনো বস্তু। এই মুহূর্তে সর্বোচ্চ ম্যাগনিফিকেশনেই সেট করা আছে যন্ত্রটা। স্টিলের ট্রাইপডের উপর বসানো হয়েছে টেলিস্কোপটা। ফাউলার রেঞ্জের এন্ট্রান্স রোড আর ম্যাকঅ্যাডাম হাইওয়ের ইন্টারসেকশনের দিকে ট্রেন করে রাখা। মাঝে মাঝে একটা দুটো কার বা ট্রাক অতিক্রম করছে তে মাথাটা। এতদূর থেকেও আরোহীদের চেহারায় স্পষ্ট দেখতে পাচ্ছে মার্কাস। লেন্সের দৃষ্টিসীমায় একটু বেশিক্ষণ থাকলে মানুষগুলোর হাতে যদি পেপার থাকে তাও পড়া যাবে। একটানা লেন্সের অ্যাপারেচার দিয়ে তাকিয়ে থাকতে থাকতে মাথা টনটন করছে মার্কাসে। তাই কিছুক্ষণ পরপর চোখ সরিয়ে বিশ্রাম নিচ্ছে। অবজারভেশন পোস্ট থেকে দেখা যাচ্ছে রেঞ্জ হাউসটা। এক পাশে সুইমিং পুল আর পেছনের ফায়ারিং রেঞ্জটাও চোখে পড়ে এখান থেকে। আরও পিছনে 300 ফুট উঁচু ডেথ হিল মাথা উঁচু করে সদর্পে দাঁড়িয়ে আছে। নিচের 2/3 গাছগাছালি আর ঝোপঝাড়ে ঢাকা পাহাড়টার বাকি অংশ সম্পূর্ণ নগ্ন। চূড়ার চাতালটায় পাতলা কিছু ঝোপ আর ছড়ানো ছিটানো কতগুলো বোল্ডার ছাড়া কিছু নেই। অপারেশন শুরু হলে অবজারভেশন পোস্ট ছেড়ে তাকেও চলে যেতে হবে আক্রমণে। ব্র্যাভো 3, কোথায় তুমি গড ড্যাম ইট? ওয়াকি টকিতে কর্নেলের গলা ভেসে এলো। আমি পজিশনে আছি স্যার, তাড়াতাড়ি জবাব দিল মার্কাস। প্রথম ডাকে ছাড়া দেবে বলে দিয়েছি না? সরি স্যার। ঠিক আছে ঠিক আছে। এনিথিং টু রিপোর্ট? নেগেটিভ ব্র্যাভো 6, প্যাকেজ এখনো এসে পৌঁছায়নি। চোখ কান খোলা রাখো, যে কোনো মুহূর্তে এসে যাবে। ইয়েস স্যার, বলল মার্কাস। আই পিছে ফের চোখ রাখলো সে। হাইওয়ে ধরে একটা কোকা কোলার ট্রাক চলে যেতে দেখলো। কেটে যেতে লাগলো সময়। এক সময় শেষ হলো অপেক্ষার পালা। প্রথমে শুধু ছাদ দেখা গেল, কয়েক সেকেন্ড পরই ইন্টারসেকশনের টার্ন নিয়ে এন্ট্রান্স রোডে প্রবেশ করলো লাল রঙের কারটা। দ্রুত ফোকাস অ্যাডজাস্ট করলো মার্কাস। চোখের সামনে স্পষ্ট হয়ে ধরা পড়লো রোদে পড়া তামাটে রঙের ইস্পাত কঠিন মুখটা। দৃষ্টিতে কমলতা, একই সঙ্গে খোলা রয়েছে কাঠিন্য। নিজের অজান্তেই নার্ভাস বোধ করলো মার্কাস। হিজ দেয়ার, ওয়াকি টকিতে মেসেজ দিল সে। মাসুদ রানা এসে পড়েছে। টার্ন নিয়ে 100 গজ এগিয়ে গাড়ি থামালো রানা। দরজা খুলে বেরিয়ে এলো। সামনে নর্থ ক্যারোলাইনার দিগন্ত বিস্তৃত প্রকৃতি দেখতে পাচ্ছে ও। ঢেউ খেলানো পাহাড়ের সারি, মাঝে মাঝে মাটি ফুঁড়ে বেরিয়ে থাকা উঁচু পাথর, তারপরও সবই সবুজে ঢাকা। মাথার উপর আকাশ ঘন নীল, যেন তুলি দিয়ে এক পোচ রং লেপে দেওয়া হয়েছে। সূর্য আস্তে আস্তে মধ্য আকাশের দিকে চড়তে শুরু করেছে। চড়াচ্ছে কড়া উত্তাপ। দিনটাকে মনে হচ্ছে যেন থমকে আছে, শান্তভাবে, কোনো বৈচিত্র্য ছাড়া। দক্ষ চোখে চারদিক জরিপ করলো, কিন্তু সতর্ক হয়ে ওঠার মতো কিছু চোখে পড়ল না। আবার গাড়িতে চড়ে বসলো রানা। দুপাশ থেকে পপলার গাছে ছাওয়া রাস্তাটা ধরে এগুতে শুরু করলো। রেঞ্জে ঢোকার ফটকটা খোলা, তাই থামতে হলো না। সোজা রেঞ্জ হাউসের সামনের ড্রাইভওয়েতে গিয়ে থামলো। সদর দরজার সামনে গিয়ে বেল বাজালো।
দরজা খোলাই আছে। দেওয়ালে বসানো একটা স্পিকার জ্যান্ত হয়ে উঠল। ভেতরে আসুন এজেন্ট স্টার্ন। হাতল ঘুরিয়ে পাল্লা খুলল রানা, পা রাখল ভেতরে। বড় একটা হলঘর পড়ল প্রথমে। পাশে একটা খোলা দরজা দেখা গেল। সেই দরজা দিয়ে সূর্যকলিত একটা কক্ষে প্রবেশ করলো। এক পাশের দেওয়ালের জায়গায় পুরোটাই কাচের ফ্রেঞ্চ উইন্ডো। বাকি তিন পাশের দেওয়াল বইয়ের র্যাকে ঢাকা। কাচের সামনে পিছন দিক করে একটা মোটরাইজড হুইল চেয়ার দেখা যাচ্ছে, তাতে একজন মানুষ বসা। মিস্টার অ্যান্ড্রাইট, ডাকল রানা। মৃদু যান্ত্রিক গুঞ্জনের শব্দে উল্টো ঘুরল হুইল চেয়ার। পঙ্গু এক বৃদ্ধ বসে আছে তাতে। হ্যালো এজেন্ট স্টার্ন, সম্ভাষণ জানালো সে। তীক্ষ্ণ চোখে মানুষটাকে পর্যবেক্ষণ করল রানা। চওড়া কাঁধ, পেশিবহুল হাত আর বিকলাঙ্গ নিম্নাংশ। আমার নাম স্টার্ন নয়, বলল ও। জানি। বৃদ্ধের কণ্ঠ আশ্চর্য রকমের শান্ত। আপনি মাসুদ রানা। আর আপনি টমাস ফাওলার। ঠিক ধরেছেন। ফাওলার হাসল। দেখা যাচ্ছে আমরা কেউ কাউকে ধোকা দিতে পারবো না। বসুন, চা চলবে? মুখোমুখি একটা সোফায় বসল রানা, বলল, ধন্যবাদ, আপনার অতিথি হতে আসিনি আমি। আপনার যা মর্জি। কাজ ঝাঁকালো ফাওলার। তা কিভাবে আপনার সেবা করতে পারি জানাবেন? নাটকের পর্ব আমরা পেরিয়ে এসেছি মিস্টার ফাওলার। আমি এখানে কেন এসেছি তা আপনি খুব ভালো করেই জানেন। সত্যি বলতে কি, আপনার উদ্দেশ্যটা আসলেই আমার অজানা, ফাওলার বলল। আমার ধারণা আমার পরিচয় আপনি এখানে আসার আগেই জেনে গেছেন, কাজে সেই সম্ভাবনা বাদ। আর প্রতিশোধ নেওয়াটা যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে বসে বসে খোঁজ গল্প করছেন কেন, তাও বুঝতে পারছি না। আমি জানতে এসেছি কেন আপনি এ কাজ করতে গেলেন। কেন? মানুষ মারাটা আমার পেশা, এটাই কি যথেষ্ট কারণ নয়? না, আমি জানতে চাই কেন আপনি এই পেশা নিয়েছেন। লুক অ্যাট মি মিস্টার রানা, উত্তেজিত স্বরে বলল ফাওলার। 3 বেলার খাবার জোগাড়ের জন্য আর কি বা করতে পারতাম আমি। বেঞ্চ রেস্ট শুটিং করে দেখেছি, তাতে শুধু নাম ডাকি হয়, টাকা হয় না। আমার বাবা নিজ হাতে আমাকে পঙ্গু করে গেছে, অথচ কতগুলো মেডেল আর পুরনো রাইফেল ছাড়া কিছুই রেখে যায়নি। বাড়ি যেটা ছিল তাও ব্যাংকের কাছে মর্টগেজ দেওয়া। জীবিকার জন্য একটা দক্ষতাই ছিল শুধু আমার, গুলি ছোড়া। সেই জন্যই যখন সিআইএ থেকে অ্যানাল ব্যানেট এসে ওদের হয়ে কাজ করার অফার দিল, মানা করতে পারিনি। সিআইএ ডেপুটি ডিরেক্টর অফ প্ল্যানিং অ্যালান ব্যানেট? বিস্মিত কণ্ঠে জানতে চাইল রানা। সে তখন ডেপুটি ডিরেক্টর ছিল না, ফাওলার বলল। যাই হোক, সিআইএর ফুল টাইম পেরোলে যাইনি আমি। আমার বাবা এককালে ওদের হয়ে কাজ করত। এজেন্সি কিভাবে একজন মানুষকে চুষে ছিবড়ে ফেলে জানা ছিল আমার। তাই বিকল্প প্রস্তাব দেই, আমাকে যদি নতুন পরিচয় দেয় ওরা, ফ্রিল্যান্সার হিসেবে মাঝে মাঝে ওদের হয়ে কাজ করে দিতে পারি। এই অ্যারেঞ্জমেন্টে রাজি হয় ওরা, বাকিটা ইতিহাস। তার মানে ভাড়াটে খুনি হিসেবে কখনো অন্য কোথাও কাজ করেননি আপনি? ওয়েল, প্রস্তাবটা যদি তেমন লোভনীয় হয়, কে ফেরাতে পারে বলুন? এবারের কাজটা, প্রস্তাবটা কি বেনেট নিয়ে এসেছিল? আপনাকে বুঝতে হবে, র্যামড্যান সংস্থাটা ওরই ব্রেন চাইল্ড। কোথাকার কোন ধর্মযাজক এসে সব গুবলেট করে দেবে, তা সে মেনে নেবে কেন? তাছাড়া জেনারেল রেমিরেজও হুমকি দিচ্ছিল অবস্থা বেগতিক দেখলে ওদের নাম ফাঁস করে দেয় বলে। সেরকম কিছু ঘটলে শুধু র্যামডেন বা ব্যানেট নয়, পুরো আমেরিকার ইমেজ কোথায় গিয়ে ঠেকতো ভাবতে পারছেন? ইউ হ্যাড টু ডু সামথিং। আর আমি এখানে বলির পাঠা হলাম কিভাবে? কে আমাকে ঢুকিয়েছে এর ভেতরে? আপনি ছিলেন পারফেক্ট মার্ক। কে কি করতে পারে বলুন? আমরা কেউ তো আপনাকে বলিনি প্রেসিডেন্টের সঙ্গে ঝগড়া করতে। আমি স্পেসিফিক একটা নাম চাই।
ঘড়ির দিকে তাকালো ফাওলার, বলল, হুম, আপনার জিজ্ঞাসা মেটানো যেতে পারে। হাসল সে। আপনার নাম যে বান্দা সাজেস্ট করেছে সেই বান্দা আমি। আপনি? হ্যাঁ, বেনেটকে নামটা বলি আমি। সে রেমডাইনের শর্ট লিস্টে ঢোকায় আপনাকে। অবশ্য আমি শুরু থেকে জানতাম আপনি সিলেক্ট হবেন, অন্য কোনো ক্যান্ডিডেটের প্রয়োজনই নেই। কিন্তু কিন্তু কেন? যাতে আপনার এত বছরের সাধনা বৃথা না যায়। মানে? রানা কিছু বুঝে উঠতে পারছে না। আমার জীবনের আর একটা গল্প শুনুন। 60-এর দশকের শেষ দিকে আমি যখন সুস্থ ছিলাম, স্টার্ন ইউরোপের একটা শুটিং কম্পিটিশনে একজন রাশিয়ান শুটারের সঙ্গে বন্ধুত্ব হয় আমার। খুবই গভীর বন্ধুত্ব। জীবনের শেষ দিন পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ রেখেছে সে। কার কথা বলছেন? ফিউতর বসকভ। আর কি? সে সে মারা গেছে কবে, কিভাবে, কোথায়? প্রায় 10 বছর আগে আমার এই বাড়িতেই। ক্যান্সার হয়েছিল। শেষ দিনগুলোর জন্য আমার কাছে এসে আশ্রয় নেয়। এই রেঞ্চেই শেষ পর্যন্ত কবর হয়েছে তার। ইটস ইম্পসিবল। আপনি মিথ্যে কথা বলছেন। বসকপ 6 বছর আগে আমার উপর হিট নিয়েছে। হাত তুলে ওকে থামানো ফাওলার, বলল, গল্পটা এখনো শেষ হয়নি। এখানে একটা প্রশ্ন করব। বসকপ কিছুতেই ধরা পড়ে না কেন, এ ব্যাপারে আপনার কি ধারণা? সে সার্জারির মাধ্যমে কিছুদিন পর পর চেহারা পাল্টায়, তাই চেনা যায় না। বি প্র্যাকটিক্যাল মিস্টার রানা। হেসে উঠল ফাওলার। একজন মানুষের মুখে কতবারই বা সার্জারি করা যায়? কি বলতে চাইছেন? বলতে চাইছি যে একজন খুনি যত চালু হোক, তার পক্ষে কি একটা এত বছর আইনের চোখ ফাঁকি দেওয়া সম্ভব? তা তো কঠিনই। কারেক্ট। বসকপ যতদিন পেরেছে লুকোচুরি খেলেছে। তারপর মরে গিয়ে সে তো বাঁচল, কিন্তু তার প্রাণের বন্ধু, যে নিজেও একজন পেশাদার খুনি, তার বেলায় কি হবে? আপনি? হ্যাঁ, আমার কথাই বলছি। সারা জীবন বেনামে কাজ করেছি আমি, কিন্তু এভাবে সবসময় নিজেকে বাঁচানো সম্ভব নয়। বসকপ মারা যাওয়া চমৎকার একটা সুযোগ সৃষ্টি হলো। আমি সত্যিকার একজন খুনির পরিচয় চুরি করে কাজ করতে পারি। সবাই তাকেই খুঁজবে, আমাকে নয়। জলজান্ত চলতে ফিরতে থাকা খুনির জায়গায় পঙ্গু একজন মানুষকে কী বা সন্দেহ করবে? প্ল্যানটা পারফেক্ট নয়। আপনি বলতে চাইছেন আপনি বলতে চাইছেন রানা বাসা হারিয়েছে? ইয়েস মিস্টার রানা, আমি বসকব। অন্তত গত 10 বছর ধরে আমি আপনার উপর কলম্বিয়ায় হিট নিয়েছি। আমাকে আপনি গত 6 বছর ধরে খুঁজে বেড়াচ্ছেন। আমাকে শিকার করার জন্যই আপনি কঠোর সাধনা করে স্নাইপিং শিখেছেন। ইট ইজ সাচ এ প্ল্যান। আমার খোঁজে আপনি দুনিয়া পার করে ফেলেছেন, অথচ হুইল চেয়ারে বসে আমি কয়েকবার আপনার সামনে দিয়ে চলে গেছি, আপনি বুঝতেও পারেননি। রানার দুনিয়া উলটপালট হয়ে গেছে ফাওলারের কথা শুনে। পরিষ্কারভাবে চিন্তা করতে পারছে না কিছু। ফাওলার বলল, আপনি আমার ক্যারিয়ারের একমাত্র ব্যর্থতা। তাছাড়া এত কষ্ট করে স্নাইপিং শিখেছেন, সেটাই বা ব্যবহারের সুযোগ দেব না কেন? সেজন্যই ভাবলাম আপনাকে আমাদের এই ছোট্ট ষড়যন্ত্রে টেনে আনলে দুজনের বোঝাপড়াটা হয়ে যায়। হয় আপনি মারা গিয়ে আমার ব্যর্থতা গুছিয়ে দেবেন, নয়তো আমি মরে আপনার জ্বালা জোড়াবো। কি ঠিক বলেছি না? ঠিক। ঝট করে উঠে দাঁড়ালো রানা। জ্যাকেটের আড়াল থেকে পিস্তলটা হাতে চলে এসেছে। আপনাকেই মরে আমার জ্বালা জুড়াতে হবে। বিশেষ একটা ভঙ্গিতে হুইল চেয়ারের হাতলের সামনে হাত নাড়ল ফাওলার। ফটো সেন্সিটিভ সেলের মাধ্যমে সংকেত চলে গেল কর্নেল অর্লেনের কাছে। শান্ত গলায় সে বলল, আমার কাছে কোনো অস্ত্র নেই। যত কিছুই করে থাকি, আমার মনে হয় না আপনি একজন নিরস্ত্র পঙ্গু মানুষকে গুলি করে মারতে পারেন। আপনি মানুষ নন, রাগী গলায় বলল রানা। মানুষরূপী পিশাচ। তবুও আপনি গুলি করবেন না, অন্তত আমার হাতে আরেকটা অস্ত্র না থাকা পর্যন্ত তো নয়।
ফাউলার বলল, আপনার রেপুটেশন আমার জানা আছে, অপ্রয়োজনীয় রকমের মানবতা দেখান আপনি। সেটা কোনো সুখবর না, বলল রানা। ইলেকট্রিক চেয়ার বা ফাঁসি অপেক্ষা করছে আপনার জন্য। জিভ দিয়ে চুকচুক শব্দ করলো বৃদ্ধ স্নাইপার। বলল, এখনো আপনার মাথায় কিছু ঢোকেনি তাই না? যা ভাবছেন তার কিছুই ঘটবে না। কেন আপনার সব জিজ্ঞাসার জবাব দিয়েছি, বুঝতে পারেননি? মরার সময় যাতে আপনার কোনো অতৃপ্তি না থাকে, সেই জন্য, যাতে এটা জেনে মরতে পারেন কে আপনাকে শেষ করেছে। মানে? আপনার সময় শেষ মিস্টার রানা। ওরা আসছে আপনাকে খতম করতে। চাইলে আমাকে জিম্মি করতে পারেন, তবে লাভ হবে না কোনো, ওরা কিচ্ছু মানবে না। আমাকে মেরে হলেও আপনাকে নিকেশ করবে। পিস্তলটা তাক করে দাঁড়িয়ে রইল রানা, যেন ইতি কর্তব্য নির্ধারণের চেষ্টা করছে। বাইরে হেলিকপ্টারে রোটরে গর্জন শোনা গেল। প্রবল বাতাসে রেঞ্চ হাউসের চারপাশের গাছপালা বেঁকে যাচ্ছে, ঘূর্ণির মতো উঠতে শুরু করেছে মরা পাতা। পিস্তলটা নামালো রানা, শীতল গলায় বলল, কিছুই শেষ হয়নি ফাউলার, খেলা তো কেবল শুরু। আমি নিশ্চয়তা দিচ্ছি, মরার আগে সর্বনাশটা তুমি নিজ চোখে দেখতে পাবে। ছুটে বেরিয়ে গেল। বাড়ির সামনে র্যাপলিং করে নামছে প্যান্থার ব্যাটালিয়নের সৈনিকেরা। সেদিকে যাওয়া যাবে না। দরজা খুলে বাড়ির পেছনে বেরিয়ে এলো রানা। লাফ দিয়ে বারান্দার রেলিং টুপকে নামলো শুটিং রেঞ্জের ঘাসে। আর চোখে বাড়ির এক পাশ দিয়ে তিনজন সৈনিককে বেরিয়ে আসতে দেখলো। টার্গেটকে দেখতে পেয়ে অটোমেটিক রাইফেল তুলতে শুরু করলো সৈনিকরা, কিন্তু তাদের সেই সুযোগ দিল না রানা। ছুটন্ত অবস্থাতেই অবিশ্বাস্য দ্রুততায় তিনটে গুলি ছুড়ল। হঠাৎ দেখায় সেটাকে লক্ষ্যহীন একটা রিফ্লেক্স মনে হলো, ফলাফল ভিন্ন সংজ্ঞা দিল। বুকে সেন্টার শট হজম করে পড়ে গেল দুজন সৈনিক। মাটিতে দেহ স্পর্শ করার আগেই প্রাণবায়ু বেরিয়ে গেছে তাদের। তৃতীয় জনের গলায় লাগলো বুলেট। বাতাসের জন্য খাবি খেতে খেতে হাঁটু গেড়ে জমিনে বসে পড়ল সে। ক্ষত দিয়ে ছিটকে ছিটকে রক্ত বেরোচ্ছে, মারা যাবে কিছুক্ষণের মধ্যেই। পেছন পেছন আরও সৈনিক আসছে। এলোপাতাড়ি গুলি ছুড়ে ক্লিপটা খালি করলো রানা। তাদেরকে পিছু হটতে বাধ্য করলো। ফায়ারিং রেঞ্জের ঝোপঝাড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গা ঢাকা দিলেও ক্রল করে ডেথ হিলের দিকে এগোতে শুরু করেছে। এই মুহূর্তে ওটাই ডিফেন্সিভ পজিশন নেওয়ার মতো একমাত্র জায়গা। পরে সুযোগ বুঝে পালাবারও চেষ্টা করা যাবে। ধাওয়ারত সৈনিকেরা রানার অবস্থান আন্দাজ করে নিষ্ফলভাবে উল্টো পাল্টা গুলি ছড়ছিল। রেডিওতে ফায়ার থামানোর অর্ডার এলো। কেউ যেন নিশ্চিত না হয়ে একটা গুলিও না ছোড়ে। আঁকাবাঁকা একটা পথ ধরে ক্রল করে পাহাড়ের ঢালের কাছে পৌঁছল রানা। কয়েক সেকেন্ডের বিরতিতে পিস্তল রিলোড করলো, তারপর ঢাল বেয়ে চড়তে শুরু করলো। আঁকাবাঁকা পথে উঠছে। শার্প শুটারদের সহজ শিকারে পরিণত হতে চায় না। যতটা সম্ভব গাছগাছালির আল ব্যবহার করছে। 200 ফুট পর্যন্ত এই খাবারটা পাওয়া যাবে। তারপর বাকিটা নগ্ন পাথর হলেও অন্তত সাধারণ সৈনিকরা লক্ষ্যভেদ করতে পারবে না। এই চারা নড়াছড়ার মধ্যে থাকলে শার্প শুটাররা, এমনকি ফাউলারের পক্ষও সম্ভব হবে না ওর গায়ে গুলি লাগানো। তারপরও একটা ঝুঁকিপূর্ণ কোর্স অব অ্যাকশন এটা। পাহাড়ের চূড়ায় ওঠা আর দেওয়ালে পিঠ ঠেকানোতে তেমন কোনো পার্থক্য নেই। পালাবার পথ রুদ্ধ হয়ে যায়। ইতিহাস অনেক যোদ্ধাই শুধুমাত্র এমন পরিস্থিতির শিকার হওয়ায় মৃত্যুবরণ করেছিল। কি আছে ওর ভাগ্যে, সেটা সময় বলে দেবে। দীর্ঘশ্বাস ফেলে ভাবল রানা। পেছনের বারান্দায় দাঁড়িয়ে টমাস ফাউলার বলল, যাচ্ছে ও, পাহাড়ের চূড়াতেই যাচ্ছে। বয়স হলেও লোকটার দৃষ্টিশক্তি এখনো আগের মতোই তীক্ষ্ণ। যাবেই তো, বলল পাশে দাঁড়ানো কর্নেল অলডেন। এইমাত্র পৌঁছেছে সে। বিনকিউলার চোখে তুলে তাকিয়ে আছে ঢালের দিকে। অন্য সব দিকে যাবার রাস্তা বন্ধ করে দিয়েছি আমরা। পরপর কয়েকটা রাইফেল গর্জে উঠল। রানাকে এক ঝলকের জন্য দেখতে পেয়ে ফায়ার করেছে কয়েকজন সৈনিক। পলায়ন পর মানুষটার চারপাশে ধুলো ছিটাতে দেখা গেল। পাল্টা গুলি ছুড়ে আবার গাছগাছালির আড়ালে হারিয়ে গেল সে। এত খাটাখাটনির দরকার ছিল না, ফাউলার বলল। আমাকে একটা পিস্তল রাখতে দিলে
স্টাডি রুমে ওকে খতম করে দিতে পারতাম। পিস্তল ছিল না বলেই বেঁচে গেছেন মিস্টার ফাউলার। রানা টের ফেলে আপনাকে মোরব্বা বানিয়ে ফেলতো। অলরেডি আমাদের তিনজনকে মেরে রেখে গেছে সে। রাইফেল কাঁধ পর্যন্ত তোলারও সময় পায়নি গর্দবগুলো। শুনেছিলাম এরা সেরা ট্রেনিং পাওয়া লোক। ফোড়ন কাটলো ফাউলার। গরম চোখে তার দিকে তাকালো অলডেন। বলল, যা খুশি করুক রানা, কিচ্ছু যায় আসে না। হি ইজ ফিনিশড। এই সময় বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো জেনারেল র্যামিরেজ, সঙ্গে তিনজন অফিসার। কেমন দেখছেন কর্নেল? খুশি খুশি গলা জেনারেলের। প্ল্যান মতো এগোচ্ছে সব, অলডেন বলল, কিন্তু এখনো ডেভেলপমেন্ট রিপোর্ট পাইনি আমি। আমাদের পুরো 120 জন সোলজারই গ্রাউন্ডে এসে গেছে, বলল জেনারেলের পাশে এসে দাঁড়ানো ব্যাটালিয়ন অ্যাডজুটেন্ট। এই মুহূর্তে সেকেন্ড প্লাটুনের রিপোর্টের অপেক্ষা করছি। অবজেক্টিভের উল্টো পাশে পজিশন নেবার পর যোগাযোগ করার কথা। ওরা পৌঁছলেই আমাদের সেট আপ কমপ্লিট হবে। অ্যাসল্ট প্ল্যানটা কেমন জানতে চাইল ফাউলার। প্লাটুন অনুসারে ট্রুপসদের দুভাগে ভাগ করা হয়েছে, বলল অ্যাডজুটেন্ট। পজিশন নেওয়া হলে ফার্স্ট টিম বৃত্তাকারে এনফিল্ডিং ফায়ার, মানে এক সারিতে একসঙ্গে অনেকগুলো অস্ত্র দিয়ে ফায়ার করে নির্দিষ্ট একটি এলাকাকে ঝাঁঝরা করতে করতে উপরে উঠবে। দ্বিতীয় দলটা ব্যাকআপ হিসেবে থাকবে নিচে। টার্গেট যদি মাথা বের করে প্রথম টিমের দিকে রিটার্ন ফায়ার করার চেষ্টা করে, তাহলে ওরা তাকে ঘায়েল করবে। চিন্তা করবেন না, টার্গেটের কোনো সুযোগ নেই আত্মরক্ষা করার। খুব শীঘ্রই শেষ হবে অপারেশনটা। আমি শুধু ওর লাশ চাই, বলল অলডেন। রানাকে এখনই মৃত ধরতে পারেন, হেসে বলল জেনারেল র্যামিরেজ। ভাবছি ওর মনে এখন কি খেলছে, আনমনে বলল ফাউলার। রানার মতো একজন মানুষ নিশ্চিত মৃত্যুর পূর্ব মুহূর্তে কি ভাবে জানতে ইচ্ছে করছে আমার। আমি নিজে একবার শত্রুদের ঘাড় করা পাহাড়ে আটকা পড়েছিলাম। কখন মরবো তা নিয়ে মাথা ঘামাইনি, বরং ভাবছিলাম আরেকদিন আয়ু পেলে কি করব। রানাও তাই ভাবছি। মোটেই না, রাগী গলায় বলল অলডেন। ওই হারামজাদা অঙ্ক কষছে, মরার আগে আমাদের কজনকে সঙ্গ নিয়ে যেতে পারবে। ওয়াকি টকিতে আওয়াজ শুনে কানের কাছে তুলল র্যামিরেজ। অপর পক্ষের সঙ্গে আলাপ করলো কিছুক্ষণ, তারপর অলডেনের দিকে ফিরল। আমাদের রিং কমপ্লিট, অপারেশন কমেন্স করব। জাস্ট 1 সেকেন্ড, বলল অলডেন। মরার আগে বেইজন মাটাকে আমি সমস্ত দুঃসংবাদ শোনাতে চাই। একজন সৈনিককে ডেকে বুলহর্ন আনতে বলল সে। ব্যাপারটা একটু ব্যক্তিগত পর্যায়ে চলে যাচ্ছে না, জানতে চাইল র্যামিরেজ। ওর বান্ধবীর প্রসঙ্গটা লাস্ট রিপোর্ট হিসেবে রাখার কথা ছিল। রাখুন আপনার লাস্ট রিপোর্ট, মুখ ঝামটা দিল অলডেন। আমাদের বোঝাপড়াটা ব্যক্তিগতই। আমি চাই দুশ্চিন্তায় রানার মাথা খারাপ হয়ে যাক, সে যেন একটার পর একটা ভুল করতে থাকে। চূড়ায় পৌঁছে গেছে রানা। জায়গাটা সমতল, একটা পাথরের আড়ালে মাটিতে বুক মিশিয়ে শুয়ে আছো। লক্ষ্য রাখছে নিচে। সৈনিকরা পজিশন নিচ্ছে উপরে ওঠার জন্য। দূরে রেঞ্জ হাউসের বারান্দায় সদর্পে দাঁড়িয়ে আছে কর্নেল অলডেন আর তার সাঙ্গপাঙ্গরা। টমাস ফাউলার আছে, আবছাভাবে দেখা যাচ্ছে তাদের। হঠাৎ বাতাসে বুলহর্নের আওয়াজ বেশি এলো। মাসুদ রানা, মাসুদ রানা, তুমি শুনতে পাচ্ছ? গলা শুনেই আশা করি বুঝতে পারছো আমি কে। তোমার খেল খতম রানা, মৃত্যুর জন্য প্রস্তুত হও। আর হ্যাঁ, তোমার মরণ দেখার জন্য বিশেষ একজন দর্শককে এনেছি আমরা, অ্যারিজোনার অ্যাসপেজো থেকে। মিস এমা হেসকে নিশ্চয়ই চেনো তুমি। স্থির হয়ে গেল রানা। এমাকে খুঁজে বের করে ফেলেছে এরা। রাগে বা তার চুল ছিঁড়তে ইচ্ছিল। আরও আগে ওর নিরাপত্তার ব্যবস্থা করেনি বলে অন্তত একটা সেফ হাউসে উঠিয়ে দিয়ে আসতে পারত। আসলে এত তাড়াতাড়ি ওর ট্রেস বের করে ফেলবে অলডেন ভাবতেই পারিনি। ভুলটা সেজন্যই হয়েছে। দুশ্চিন্তায় ঝেড়ে ফেলল রানা। যা আবার হয়ে গেছে সেটা নিয়ে হা হুতোষ করে লাভ হবে না কোনো। নিজের
যান বাঁচাতে হবে প্রথমে। যদি মরেই যায় তাহলে আমার প্রয়োজন পুড়িয়ে যাবে কর্নেলের কাছে, তাকে মেরে ফেলা হবে। পেছনে খসখস শব্দ শুনে জট করে মাথা ফেরালো। পিস্তলটাও একই সঙ্গে তাক করে ধরেছে। হঠাৎ দেখায় জোবজাড়ের একটা শাড়ি বলে মনে হবে জিনিসটাকে, তবে সেটা একটা নিখুঁত ক্যামোপ্লাস। পাতার আড়াল থেকে উঁকি দিল একটা হাস্যোজ্জ্বল মুখ। বলল, ভাবিনি আপনি এ পর্যন্ত উঠে আসতে পারবেন। হাসল রানা। হ্যালো অ্যারিক। রানাও হাসল। চেহারা দেখাতে দেরি কেন? ক্রল করে ওর পাশে চলে এলো প্রাক্তন স্পেশাল এজেন্ট। বলল, দেরি দেখলেন কোথায়? কাল রাত থেকে বসে আছি এখানে, অপেক্ষা করছিলাম আপনি কিনা শিওর হওয়ার জন্য। ট্রিপটা কেমন ছিল? অবিশ্বাস্য রকমের সাকসেসফুল। র্যামডাইনের ফেউদের সহজে খসাতে পেরেছ? শুধু তাই নয়, অ্যারিক বলল, ভ্যালেন্টিন মলিনার রেখা যাওয়া প্রমাণও খুঁজে বের করেছি। ভালো কি? ওটা তো তোমার মিশন ছিল না? রানা অবাক। কি করব বলুন, ব্যাপারটা কিছুতেই মাথা থেকে তাড়াতে পারছিলাম না। একটু ছোটাছুটি আর সময় ব্যয় হয়েছে, তবে আপনার বন্ধুদের ফাঁসিতে লটকানোর সমস্ত মাল মশলা এসে গেছে আমার হাতে। কীরকম? স্যাম্পল হত্যাকাণ্ডের ভিডিও, র্যামডাইন আর প্যান্থার ব্যাটালিয়নের মধ্যে সম্পাদিত চুক্তির কপি, আর সব শেষে হলো আর্চবিশ বেলারিয়াসকে মারার জন্য অলডেনের তৈরি করা প্ল্যানের বিফ, যেটা জেনারেল রেমিরেসকে পাঠানো হয়েছিল। চমৎকার। কিন্তু এসব করতে গিয়ে এদিককার কাজের কোনো গাফিলতি করনি তো? কি যে বলেন, প্রশ্নই ওঠে না। যা যা চেয়েছেন সব এনেছি। বাপরে, উইনস্টন সালেমে আপনার ওই সেফ হাউসে তো রীতিমতো অস্ত্র ভাণ্ডার বানিয়ে রেখেছেন। কি নেই ওখানে? আগেই তো বলেছি, আমার মতো লোকের কিছু অস্ত্র সবসময় লুকানো থাকে। ঈশ্বর কৃপা করুন আমাকে যেন কখনো আপনার বিরুদ্ধে নামতে না হয়। আমিন। রানা হেসে প্রত্যুত্তর দিল। কেমন বুঝছেন অবস্থা? পাথরের পাক দিয়ে নিচে দেখালো অ্যারিক। আপনার বান্ধবীকে আটকেছে মনে হয়। হ্যাঁ, ওকে মুক্ত করতে হবে আমাদের। কাজ বাড়লো আর কি। বাড়ুক, এমনিতেই যা দেখলাম মনে তো হলো পুরো এক ব্যাটালিয়ন সৈন্য এসে গেছে। আপনাকে উপর উঠতে বাধা দিল না কেন? ভেবেছে আমার সঙ্গে অস্ত্র শস্ত্র নেই, পাহাড়ের মাথা তুলতে পারলে ফাঁদে ফেলতে পারবে। গাদার দল। গাল দিল অ্যারিক। একজন স্নাইপারকে কখনো হাই গ্রাউন্ডে পজিশন নেওয়ার সুযোগ দিতে হয় না, এটা জানে না। এবার শিখবে। আমার আসল জিনিসটা এনেছো? ক্যানভাসের একটা বড় ব্যাগ রানার দিকে ঠেলে দিল অ্যারিক। সেটার বাঁধন খুলে একটা গান ক্যাচ নিল। কেসটার ডাকনা খুলতেই ধুলোর আস্তর পড়া একটা র্যামিংটন 700 রাইফেল বেরোলো। সঙ্গে 12x ম্যাগনিফিকেশনের একটা লিউফোল্ড টেলিস্কোপ রয়েছে। স্যাচেলের ভিতর থেকে কার্টেজের বাক্স বের করে ম্যাগাজিনে 5টা হলো পয়েন্ট বুলেট ভরল। আমিও একটা এনেছি। হাতে ধরা আর একটা রাইফেল দেখালো অ্যারিক। তাহলে আর দেরি কেন? নিষ্ঠুর একটা হাসি হাসল রানা। এসো, শিকারীদের শিকার করি। জেনারেল রেমিরেজ জানালো, আমার সব সৈনিক নিজ নিজ পজিশনে পৌঁছে গেছে। আমি এখন মুভ অর্ডার দেব। একমত হয়ে হলডন বলল, ভেরি গুড, গো হেড। ফাঁস ফিরে কমিউনিকেটরের কাছ থেকে টেলিফোন মাইকটা নিল র্যামিরেজ। উঁচু গলায় স্পেনিশে আদেশ দিতে শুরু করলো। পুরোদস্তর সামরিক সাজে আছে। জেনারেল জাঙ্গল ফাইটিক পরেছে। মাথার বেরেট ক্যাপটা সামান্য নিচু করে বসানো, চোখে সানগ্লাস আর আড়াআড়িভাবে শরীরের সঙ্গে ঝুলছে উজি সাবমেশিন গান। ওটাই তার জীবনের শেষ পোশাক। এরপর যা ঘটল তা কর্নেল অলডেন পরিষ্কার দেখতে পেল। মাইক হাতে অর্ডার দিতে থাকা র্যামিরেজকে আঘাত করলো একটা নির্দয় বুলেট। খুলির গোড়া আর মেরুদণ্ডের সংযোগস্থল বরাবর ঢুকলো সেটা। পথে উড়িয়ে নিয়ে গেল চোয়ালের হাড্ডি।
একরাশ রক্ত ছিটকালো চারপাশে। অলডেনের মুখমণ্ডলে এসে পড়ল তার অনেকটা। বিস্ময়ে বোবা হয়ে গেল সে। চোখের সামনে চোয়ালবিহীন জেনারেলকে মূর্তিমান প্রেতাত্মার মতো লাগলো। 3 ফুট সামনে কাটা কলা গাছের মতো আশ্রে পড়ল মৃতদেহটা। পোড় খাওয়া যোদ্ধা কর্নেল পরের বুলেটটা যে তার দিকেই আসবে বুঝতে পারলো। নিখুঁত রিফ্লেক্স তার। সেকেন্ডের ভগ্নাংশের মধ্যেই মাটিতে ডাইভ দিল সে। পতনের ধাক্কা সামলাতে গিয়ে কবজিটা মচকে গেল বিশ্রীভাবে। পরোয়া না করে হামাগুড়ি দিয়ে লাইন অফ ফায়ার থেকে সরে যেতে শুরু করলো। কর্নেলকে না পেয়ে দ্বিতীয় বুলেটটার শিকার হলো র্যামিরেজের অ্যাডজুটেন্ট। বুক বরাবর গুলি খেয়ে হাত পা ঘুরে গেল সে। তারপর সজোরে বারান্দার মেঝেতে আশ্রে পড়ল তার প্রাণহীন দেহ। ততক্ষণে দৌড়ে পালাতে শুরু করেছে অন্য 2 অফিসার আর কমিউনিকেটর। কিন্তু স্বয়ংক্রিয় অস্ত্রের দ্রুততায় ছোড়া রানার পরবর্তী 3টে গুলি তাদেরও পরকালে ফাটিয়ে দিতে দেরি করল না। প্রথম গুলিটা হবার সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে গেছে টমাস ফাউলার। যোদ্ধা নয় সে, সারা জীবন বন্দুকের পিছনে থেকেছে। বন্দুকের সামনের পরিস্থিতির সঙ্গে পরিচয় নেই। শেষ 3জনকে ঘায়েল হতে দেখে সংবিত ফিরল তার। বুঝল পালাতে হবে তাকেও। পাগলের মতো হুইল চেয়ারের টগলে চাপ দিল সে উল্টো ঘোরার জন্য। বেগটা খুব বেশি হয়ে গেল। বন বন করে ঘুরতে গিয়ে এক চাকার উপর উঠে গেল। হুইল চেয়ারটা ভারসাম্য হারালো। নিষ্প্রাণ জড়বস্তুর মতো পাথুরে মেঝেতে আশ্রে পড়ল ফাউলার আর তার বাহন। ব্যথা চিৎকার করে উঠল পঙ্গু স্নাইপার। নড়াচড়ার কোনো শক্তি অবশিষ্ট রইল না তার মধ্যে। শুয়ে থাকা অবস্থায় তীব্র আতঙ্কে একের পর এক গুলির শব্দ শুনতে থাকলো সে। আক্ষরিক অর্থেই নরক ভেঙে পড়ছে তার চারপাশে। আরো আরো গল্প কবিতা উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।